বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা পরিস্থিতির মুহূর্তে তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। কৃষি ডিপ্লোমা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে কৃষি ডিপ্লোমা চতুর্থ পর্বের কৃষি সম্প্রসারণ এক বিষয় নিয়ে আলোচনা করা হবে। উপস্থাপনায় ডক্টর আব্দুল আওয়াল, মুখ্য প্রশিক্ষক, এটিআই বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। গত ক্লাসে তোমাদেরকে কৃষি সম্প্রসারণ একের অধ্যায় একের প্রথম অংশ আলোচনা করা হয়েছিল। আজকে এই প্রথম অধ্যায়ের বাকি অংশ আলোচনা করা হবে। এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে এগুলি হচ্ছে: কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণের ভূমিকা সম্পর্কে বলতে পারবে, কৃষি সম্প্রসারণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, কৃষি সম্প্রসারণের কাজের স্তর বর্ণনা করতে পারবে, কৃষি সম্প্রসারণ কাজের মূল দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের নতুন কৃষি সম্প্রসারণ নীতি সম্পর্কে বলতে পারবে, কৃষি সম্প্রসারণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের ভূমিকা বর্ণনা করতে পারবে। আলোচনার শুরুতে আমরা আলোচনা করব কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণের ভূমিকা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে, আর কৃষি উন্নত হবে কৃষি সম্প্রসারণের মাধ্যমে। আর কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণের ভূমিকা এখানে আলোচনা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ শুধুমাত্র কৃষি উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে থাকে। কৃষি সম্প্রসারণ কৃষকদের উন্নত কৃষি কলাকৌশল শিক্ষা দেয়, উদ্বুদ্ধ করে এবং এসব গ্রহণে সাহায্য করে। কৃষি সম্প্রসারণ এর কার্যক্রম পরিধি গ্রাম পর্যন্ত কাজের সুবিধার্থে জাতীয়, আঞ্চলিক, জেলা, উপজেলা ও ব্লক এই 5টি ভাগে ভাগ করা হয়। কর্মকর্তাদের মধ্যে সমান্তরাল, উপর নিচ, নিচ উপর যোগাযোগের ব্যবস্থা রয়েছে, যাতে করে নিচ স্তরের সমস্যা উপরের স্তরে আসতে পারে। বিষয় ভিত্তিক কৃষি কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রসারণ সংগঠনকে কয়েকটি অনুবিভাগে ভাগ করে প্রতিটি অনুবিভাগকে সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ সংগঠন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখে, কারণ তথ্যের উৎপত্তি স্থল হল গবেষণাগার। কৃষকদের প্রযুক্তি শিক্ষাদানের জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়, যেমন ব্যক্তিগত যোগাযোগ, দলীয় যোগাযোগ, গণমাধ্যম। সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জেলা, উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, আবার জাতীয় পর্যায় থেকে কৃষক পর্যায়ের তথ্য সরবরাহের সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। গ্রামীণ যুব ও যুব মহিলা উন্নয়নে বিশেষ কর্মসূচি আছে। কৃষকদের নতুন কলাকৌশলের ফলাফল প্রদর্শন কৃষি সম্প্রসারণ সংগঠনের অন্যতম প্রধান কাজ। কৃষি সম্প্রসারণ একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। কৃষকগণ তথ্য প্রত্যাখ্যান বা গ্রহণের স্বাধীনতা আছে বিধায় সম্প্রসারণ সংগঠন উদ্বুদ্ধকরণ প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে থাকে। সম্প্রসারণ সংগঠন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকের মধ্যে বিত্তীয় যোগাযোগ রক্ষা করে। কৃষি সম্প্রসারণ সংগঠন কৃষি তথ্য প্রবাহের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কৃষি সম্প্রসারণের উদ্দেশ্য: বাংলাদেশে কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান তারা কৃষিকে ডেভেলপ করার জন্য নিবিড়ভাবে কাজ করে থাকে, জনকল্যাণের জন্য, কৃষকের উন্নয়নের জন্য, কৃষির ডেভেলপের জন্য। যেসব উদ্দেশ্য নিয়ে কৃষি সম্প্রসারণ কাজ করে থাকে তার মধ্যে হচ্ছে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য সদ্য উদ্ভাবিত প্রযুক্তি গ্রহণোপযোগী আকারে দ্রুত কৃষকদের নিকট পৌঁছানো ও ব্যবহারে উদ্বুদ্ধ করা, স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে
কৃষি উৎপাদন বৃদ্ধি করা, স্থানীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ ও সংগঠনের মাধ্যমে সমবায়ী ও স্বাবলম্বী করে গড়ে তোলা, কৃষক পরিবারের সকল সদস্যগণের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা, পল্লী উন্নয়নের জন্য চাষী ও অন্যান্য সংগঠনের সাথে সংযোগকারী হিসাবে কাজ করা, বিভিন্ন দপ্তর, গবেষণাগার, সংগঠন হতে প্রাপ্ত তথ্য প্রযুক্তি কৃষকের নিকট পৌঁছানো এবং কৃষকের নিকট হতে সংগৃহীত তথ্য সমস্যা গবেষণাগারে প্রেরণের ব্যবস্থা করা। কৃষি সম্প্রসারণ যে কাজগুলি করে থাকে এটা এক একটা ধাপে ধাপে বা এক একটা স্তরে স্তরে কাজটি সম্পূর্ণ হয়ে থাকে। আর এই কাজটি স্তরে স্তরে সম্পূর্ণ করার জন্য ৬টি স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম স্তরটি হচ্ছে জরিপ, দ্বিতীয় কাজের পরিকল্পনা, তৃতীয় কর্মপুঞ্জি, চতুর্থ কাজ বাস্তবায়ন, পঞ্চম কাজের মূল্যায়ন, ষষ্ঠ পূর্ণ বিবেচনা। প্রথমে কোনো একটা কাজ করার আগে কাজটাকে জরিপ করে নিতে হয়, জরিপ করার পরে কাজটাকে কিভাবে করবে এটার একটা পরিকল্পনা করতে হয়, পরিকল্পনা শেষে কাজটাকে করার জন্য কাজটাকে শুরু করে দিতে হয়, তারপর ফাইনালি কাজটাকে শেষ করে কাজটাকে বাস্তবায়ন করতে হয়। কাজটা যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন এই কাজটার মূল্যায়ন করতে হয় যে কাজটা কতটুকু পরিমাণে সঠিকভাবে সম্পূর্ণ হলো। আর যখন কাজটাকে মূল্যায়ন করার পর এটাকে আবার পূর্ণ বিবেচনায় নিয়ে আসতে হয় কাজটা কৃষকদের জন্য বা এই উৎপাদনটা কৃষকদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে, কৃষক কতটুকু গ্রহণ করতে পারবে, কতটুকু গ্রহণ করতে পারবে না এটা নিয়ে পূর্ণ বিবেচনা করা হয়। এইভাবে এক একটা কাজ প্রত্যেকটা বিষয় কৃষি সম্প্রসারণ এভাবে কাজগুলি করে থাকে। কৃষি সম্প্রসারণ কাজের দর্শন ও নীতিমালা। কৃষি সম্প্রসারণ কাজে বিশেষজ্ঞগণ 10টি দর্শনের কথা ব্যাখ্যা করেছেন। প্রথমত, সম্প্রসারণ একটি শিক্ষামূলক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের জ্ঞান, দক্ষতা ও মনোভাবের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা হয়। সম্প্রসারণ হচ্ছে পুরুষ, মহিলা, যুবক, বালক, বালিকা প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন মেটানোর জন্য কাজ করা। সম্প্রসারণ হচ্ছে কাজ করে শিখা এবং দেখে বিশ্বাস করা। সম্প্রসারণ হচ্ছে ব্যক্তির উন্নয়ন, নেতৃত্বের উন্নয়ন, সমাজের উন্নয়ন এবং পরিশেষে পৃথিবীর উন্নয়ন। সম্প্রসারণ হচ্ছে মানুষের সাথে কাজ করে তাদের সুখ ও কল্যাণ সম্প্রসারিত করা। সম্প্রসারণ হচ্ছে স্থানীয় সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে সাংস্কৃতিক উন্নয়ন করা। সম্প্রসারণ হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করা। সম্প্রসারণ হচ্ছে একটি দ্বিমুখী প্রক্রিয়া। দ্বিমুখী প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে প্রথমে একটি সমস্যা কৃষকের কাছ থেকে গবেষণা পর্যায়ে যাবে, আবার গবেষণা করে ওই সমস্যার সমাধান আবার পুনরায় কৃষকের কাছে ফিরে আসবে। আর মাঝখানে এই সমস্যা যাওয়া এবং এই সমাধান চলে আসা এই কাজটি কৃষি সম্প্রসারণ করে থাকে। সম্প্রসারণ একটি অবিরাম শিক্ষা প্রক্রিয়া। সম্প্রসারণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। কৃষক যখন একটি নতুন কিছু গ্রহণ করবে তার জন্য তার উপর কোনো প্রেসারের বা তাকে কোনো চাপ প্রয়োগ করা হয় না, সে কাজটি তার নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় বা নিজ থেকেই গ্রহণ করে থাকে। কৃষি সম্প্রসারণ কাজের নীতিমালা। কৃষি সম্প্রসারণ কাজকে ফলপ্রসূ করার জন্য, সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে কৃষি সম্প্রসারণ কোনো দাতব্য কার্যক্রম নয় এবং কোনো ক্রমেই মনে করা ঠিক নয় যে কৃষি সম্প্রসারণ কিছু দান করতে পারছে না, সেজন্য আমি দায়ী। কৃষি সম্প্রসারণ কখনোই মানুষের উপর জোর জবরদস্তি করে না। জনগণকে সম্প্রসারণ কার্যক্রমের প্রতিটি স্তরে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, তাহলে তারা সমস্যা সমাধান করতে শিখতে পারবে। সম্প্রসারণ কর্মী অবশ্যই ধীরে অগ্রগতি সাধন করবে, সবসময় খুব দ্রুত ও অনেক বেশি কাজ করা থেকে বিরত থাকবে। এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে সে যতটুকু কাজ করবে ভালোভাবে, সুন্দরভাবে কাজগুলিকে করবে যাতে ওই কাজটা কৃষক সুন্দরভাবে গ্রহণ করতে পারে, কৃষকের কাজে আসে, দেশের কাজে আসে।
কিন্তু দ্রুত কোনো কাজ করতে গিয়ে যদি ওই কাজটা কৃষক তখন গ্রহণ না করে, তাহলে ওই কাজটা করাটা পুরাটাই বৃথা যাবে। এজন্য ধীরে কাজ সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে। সম্প্রসারণ কাজের উন্নয়ন প্রধানত স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ ও সম্প্রসারণ কর্মীর কার্যকারিতার উপর নির্ভর করে। তাই স্থানীয় নেতৃবৃন্দ ও সম্প্রসারণ কর্মীর বিস্তারিত প্রশিক্ষণ দরকার, তাদের জ্ঞান ও দক্ষতার কোনো ঘাটতি না থাকে। নতুন কৃষি সম্প্রসারণ নীতি ১৯৯৭ সালে নতুন কৃষি সম্প্রসারণ নীতি সরকারিভাবে অনুমোদিত হয়। এই নতুন কৃষি সম্প্রসারণ নীতি যে সংজ্ঞায়িত করা হয়েছে তা হচ্ছে সম্প্রসারণ সেবার জন্য কৃষকের সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানের সচেতনতা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যে নিয়ম নীতি অনুসরণ করা হয় তাই হলো নতুন কৃষি সম্প্রসারণ নীতি। নতুন কৃষি সম্প্রসারণ নীতির উদ্দেশ্য কৃষি ক্ষেত্রে সম্প্রসারণ, সেবাদানকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থাকে এবং কার্যকরী পরস্পরের সহযোগিতামূলক সেবা প্রদানে উৎসাহিত করা, যাতে কৃষিক্ষেত্রে উন্নতি ও সমৃদ্ধি আনয়ন করা সম্ভব হয়। এইটাই হচ্ছে নতুন কৃষি সম্প্রসারণ নীতির উদ্দেশ্য। কৃষক যাতে এই সেবাটা সকল প্রতিষ্ঠানের সাথে সংঘবদ্ধ হয়ে মিলে সঠিকভাবে যাতে একটি উন্নত সেবা পেতে পারে, এইভাবে কাজ করতে হবে। নতুন কৃষি সম্প্রসারণ নীতির উপাদান। নতুন কৃষি সম্প্রসারণ নীতির জন্য মোট ১১টি উপাদান বিবেচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম যে উপাদানটি সকল শ্রেণীর কৃষকের জন্য সহায়তা প্রদান। এখানে কৃষক অনেক ধরনের হয়ে থাকে, কিছু কৃষক ভূমিহীন, কিছু ক্ষুদ্র, মাঝারি এবং বড় ধরনের কৃষক হয়ে থাকে। কৃষকদেরকে যত শ্রেণী থাকুক না কেন, ক্ষুদ্র থেকে সর্বোচ্চ বড় কৃষক সবাইকে সমানভাবে সহায়তা প্রদান করতে হবে। দক্ষ সম্প্রসারণ সেবা প্রদান। প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের মাধ্যমে কৃষি উৎপাদন, বাজারজাতকরণ ও সার্বিক খামার ব্যবস্থাপনায় কৃষকদের কৃষি সমস্যা সমাধানে সহযোগিতা করা। ৩ নম্বর উপাদানটি হচ্ছে বিকেন্দ্রীকরণ। কৃষি ও কৃষকের সমস্যা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তাই জাতীয় পর্যায় থেকে সকল এলাকার জন্য একই ধরনের সম্প্রসারণ কর্মসূচি সুষ্ঠুভাবে কার্যকর করা সম্ভব নয়। এই কারণে স্থানীয়ভাবে কৃষকদের সহযোগিতায় নিম্ন ধাপ থেকে সম্প্রসারণ কর্মসূচি প্রণয়ন করা। এলাকায় অনুযায়ী এক এক এলাকার সমস্যা এক এক রকম হয় না, তাই যদি হেড অফিস থেকে বা মেন অফিস থেকে যদি একই ধরনের সম্প্রসারণ সেবা সম্পূর্ণ দেশের জন্য দেওয়া হয়, তাহলে এই সেবাটা কোথাও কাজে লাগবে, কোথাও কাজে লাগবে না। তাই তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে সমস্যা, এমন যে সমস্যাগুলি আসবে, যে এলাকার জন্য যে ধরনের সমস্যা আসবে, ওই এলাকায় ওই ধরনের সমস্যার সমাধান যদি দিতে পারি, তাহলে প্রত্যেক এলাকার সুষ্ঠুভাবে সঠিক সমস্যার সমাধান হবে। চাহিদা ভিত্তিক সম্প্রসারণ সেবা। কৃষকদের চাহিদা ও তাদের দ্বারা চিহ্নিত সমস্যার ভিত্তিতে কৃষি সম্প্রসারণ কর্মসূচি প্রণয়ন করা। সমস্যা চিহ্নিতকরণে সম্প্রসারণ কর্মীগণ কৃষকদের সহযোগিতা দিবেন, এর ফলে কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। সম্প্রসারণ কাজে কৃষক দল ব্যবহার করা। দলীয় ভিত্তিতে সম্প্রসারণ কাজের সুবিধা হল অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন। এতে একে অন্যের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে পরস্পর লাভবান হতে পারে। সম্প্রসারণ নীতির উপাদান। এখনো আরো ৬টি উপাদান রয়ে গেছে। তার মধ্যে ষষ্ঠ নাম্বারটি হচ্ছে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ সম্পর্কে জোরদারকরণ। কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ একে অপরের সহায়ক শক্তি, তাই কৃষকের চাহিদা অনুযায়ী লাক্সই প্রযুক্তি উন্নয়ন ও হস্তান্তরে গবেষণা
সম্প্রসারণ সম্পর্কে জোরদার করা হবে এবং এই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলা। সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণ। সম্প্রসারণ কাজে নিয়োজিত কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার সম্প্রসারণ কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। যেসব কর্মীগণ কৃষকের মাঝে সেবা দিয়ে থাকবেন তাদেরকে যদি আমরা দক্ষ করতে পারি তাহলে দক্ষ প্রশিক্ষণ দিয়ে মাধ্যমে কৃষকের দক্ষ কৃষক হিসেবে আমরা কৃষকদের গড়ে তুলতে পারব। উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা। প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে প্রেক্ষাপট, আর্থসামাজিক অবস্থা ও অন্যান্য প্রাসঙ্গিক উপযোগিতা অনুযায়ী সম্প্রসারণ পদ্ধতি ব্যবহার করা। কোনো একক পদ্ধতি প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সফল নাও হতে পারে। তাই কৃষি প্রদর্শনী, মাঠ ভ্রমণ, প্রশিক্ষণ, কৃষি মেলা, দলীয় আলোচনা এসব এক বা একাধিক পদ্ধতি ব্যবহার করতে হবে। সমন্বিত সহায়তা প্রদান। কৃষি উপাদান হচ্ছে ফসল, মৎস্য, হাঁস, মুরগি, গবাদি পশু ও বনায়ন। কৃষির সার্বিক উন্নয়নের জন্য ফসলের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলোর প্রতি লক্ষ্য রাখা এবং সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। কৃষকদেরকে আমরা যেসব সার্ভিসগুলি বা সম্প্রসারণ সেবাগুলি দিয়ে থাকবো এটা যাতে সমন্বিত হয়ে থাকে, তাহলে এই কাজের মাধ্যমে কৃষক লাভবান হতে পারবে। সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বিচ্ছিন্নভাবে সম্প্রসারণ সেবা প্রদান করে থাকে। এতে সম্পদের অপচয় হয়ে থাকে। তাই সমন্বিতভাবে এক সংস্থা অপর সংস্থার সহযোগিতায় এবং অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট সেবা প্রদানে ব্যবস্থা করা। পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থা। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এমন প্রযুক্তি হস্তান্তরে বিরত থাকা। পরিবেশ সংরক্ষণের সহায়ক প্রযুক্তি হস্তান্তর ও প্রয়োগে কৃষকদের উৎসাহিত করা। এরকম কোনো প্রযুক্তি বা এমন কিছু কৃষকদের কাছে হস্তান্তর করা যাবে না যেগুলি পরিবেশের ভারসাম্যকে নষ্ট করবে, পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এইসব প্রযুক্তি হস্তান্তর থেকে বিরত থাকতে হবে। নতুন কৃষি সম্প্রসারণ নীতির উপকারিতা। সমন্বিত উপায়ে কৃষি সম্প্রসারণ সেবা প্রদান করা যাবে। স্থানীয়ভাবে কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সম্প্রসারণ কর্মী ও কৃষকদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। খামার ব্যবস্থাপনা উন্নত হবে। সার্বিক কৃষি উন্নয়ন ঘটবে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ক্ষুধা, পুষ্টিহীনতা ও দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে। সর্বোপরি কৃষকের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। কৃষি সম্প্রসারণ নীতি বাস্তবায়নের কৌশল। যে নতুন কৃষি সম্প্রসারণ যে নীতিগুলি নেওয়া হয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়ন করতে হবে এগুলির জন্য কিছু 12টি কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে সম্প্রসারণ নীতিমালা বাস্তবায়ন সমন্বয় কমিটি গঠন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সুপারিশ বাস্তবায়ন ব্যবস্থা গ্রহণ করছে। সম্প্রসারণ সেবা দানকারী বিভিন্ন সংস্থার মধ্যে চুক্তি সম্পাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ভিত্তিক প্রকল্প স্থানীয়ভাবে গ্রহণ করতে পারে। প্রকল্প অবশ্যই পারস্পরিক সহযোগিতা সম্পন্ন ও স্থানীয় কৃষকদের চাহিদা ভিত্তিক হতে হবে। নতুন কৃষি সম্প্রসারণ নীতিমালা সমন্বয় কমিটিগুলোর কার্যপরিধি আলোচনা করা। উপজেলা কৃষি সম্প্রসারণ সমন্বয় কমিটি, জেলা সম্প্রসারণ পরিকল্পনা কমিটি, অঞ্চল পর্যায়ে কারিগরি কমিটি সমূহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যান্য সংস্থার কর্মকর্তাগণ সম্পৃক্ত। নতুন কৃষি সম্প্রসারণ নীতিমালার উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি জাতীয় ভিত্তিক প্রচার অভিযান পরিচালনা করা। কৃষকগণ যেন নতুন সম্প্রসারণ নীতিমালা সম্বন্ধে অবহিত হতে পারে তা স্থানীয়ভাবে প্রচারের মাধ্যমে নিশ্চিত করা।
৫ নম্বর যে কৌশলটি নেওয়া হয়েছে তা হচ্ছে নতুন কৃষি সম্প্রসারণ নীতিমালা সম্পর্কিত বিভিন্ন কমিটির সভায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এনজিও এর সম্পদ ও সম্প্রসারণ সামর্থ্য ব্যবহার করার জন্য সম্প্রসারণ সেবাদানকারী সংস্থাকে উৎসাহিত করা। কারিগরি তথ্য এনজিওদের কাছে যাতে পৌঁছে তা নিশ্চিত করা। নতুন সম্প্রসারণ নীতি বাস্তবায়নে সহায়তা প্রদানের জন্য ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর কার্যালয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অন্যান্য সংস্থাকে সেবা ও সমর্থন যোগায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী রয়েছে যা স্থানীয়ভাবে অন্যান্য সংস্থাকে অবহিত ও সচেতন করতে পারে। অন্যান্য সংস্থা যদি নতুন কোনো প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে চায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই এ ব্যাপারে সহযোগিতা করবে। সম্প্রসারণ কর্মীদের পশু সম্পদ, মৎস্য সম্পদ, শস্য উৎপাদন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে মৌলিক জ্ঞান সমৃদ্ধ হতে হবে। স্থানীয়ভাবে নিশ্চিত হতে হবে যে সম্প্রসারণ অধিদপ্তর শস্য ছাড়া অন্যান্য সম্প্রসারণ সংস্থাসমূহের সঙ্গে সহযোগিতা প্রদান করে। যেসব সম্প্রসারণ কর্মী থাকবেন তাদেরকে কৃষি রিলেটেড যা কিছু আছে পশু, মৎস্য, শস্য সব বিষয়ে তাদের জ্ঞান থাকতে হবে। তাহলেই তারা কৃষকদের মাঝে একটি সঠিক নির্ভরযোগ্য তথ্য পৌঁছাতে পারবে। ১০ নম্বর যে কৌশলটি সম্প্রসারণ সংস্থা নতুন কৃষি সম্প্রসারণ নীতি বাস্তবায়নের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন করবে। এই সুপারিশটি বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবে। সকল সম্প্রসারণ ও স্থানীয় সংস্থার ব্যবহারের জন্য উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ হলের ব্যবস্থা করবে। সম্প্রসারণ কর্মসূচি অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে। যে সমস্ত প্রযুক্তি উৎপাদন বাড়ায়, টেকসই এবং পরিবেশের অনুকূল সেগুলি প্রবর্তন করতে হবে। প্রয়োজনে গবেষণা কেন্দ্রের পরামর্শ নিতে হবে। এমন সব প্রযুক্তি আমাদেরকে কৃষকের কাছে পৌঁছাতে হবে যেসব প্রযুক্তি পরিবেশ বান্ধব হবে, উৎপাদন বাড়াবে, যার স্থায়িত্ব থাকবে। এরকম হয়ে গেল উৎপাদন বৃদ্ধি পেল কিন্তু এটা যদি পরিবেশের জন্য পরিবেশ বান্ধব না হয় তাহলে এই প্রযুক্তিটা বেশি দিন টেকসই হবে না, এটা কৃষক গ্রহণ করবে না। আমাদেরকে এমন পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে আসতে হবে যেটা টেকসই হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, কৃষক যাতে সহজে গ্রহণ করতে পারে এবং কৃষকের ব্যবহার পদ্ধতিও যাতে সহজলভ্য হয় এই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কৃষি সম্প্রসারণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে কৃষি সম্প্রসারণ বা কৃষি বিষয়ক দক্ষতা বৃদ্ধির জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান রয়ে গেছে। এর মাধ্যমে কিছু প্রতিষ্ঠান আছে যেইগুলি গ্রাজুয়েট থেকে শুরু করে পিএইচডি বা আপার লেভেলের ডিগ্রি দিয়ে থাকে, আবার কিছু প্রতিষ্ঠান আছে যারা কৃষি ডিপ্লোমার ডিগ্রি দিয়ে থাকে। তার মধ্যে প্রথমত যারা গ্রাজুয়েশন থেকে উপর লেভেলের ডিগ্রি দিয়ে থাকে এর মধ্যে হচ্ছে প্রথম যে বাংলাদেশের কৃষি রিলেটেড প্রথম যে প্রতিষ্ঠানটি এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাছাড়াও ডিপ্লোমা ডিগ্রি দিয়ে থাকে এরকম বাংলাদেশে সরকারি 18টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি থেকে কৃষি ডিপ্লোমা দেওয়া হয়। কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ কৃষি বিষয় নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে কৃষি রিলেটেড গবেষণা করে থাকে। এই প্রতিষ্ঠানগুলিকে বলা হয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান। তার মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের কাজ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা এবং সম্প্রসারণ কর্মীর মাধ্যমে এই প্রযুক্তিগুলিকে
কৃষকের কাজে হস্তান্তর করা। উপকরণ বিতরণকারী সংস্থা, বিএডিসি, কীটনাশক বিক্রয়কারী সংস্থা, সেচ যন্ত্র বিক্রয়কারী সংস্থা, বীজ উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা, সার বিক্রয়কারী সংস্থা। এই সমস্ত প্রতিষ্ঠানসমূহের কাজ হচ্ছে কৃষি উপকরণ যথা সার, বীজ, সেচ যন্ত্র, বালাইনাশক দ্রব্যাদি কৃষকের নিকট সরবরাহ করা। উপকরণ বিতরণ ও সম্প্রসারণ সংস্থা, কিছু প্রতিষ্ঠান আছে যারা উপকরণ বিতরণ করে এবং সম্প্রসারণ কাজেও নিয়োজিত থাকে। কিছু কিছু সংখ্যক আছে যেগুলি সীমিত পরিসরে উপকরণ বিতরণ করে এবং সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করে, যেমন পানি উন্নয়ন বোর্ড সেচের পানি সরবরাহ করে। বীজ অনুমোদনকারী সংস্থা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের অনুমোদন এবং গুণগত মান বজায় রেখে বীজ উৎপাদন তদারকি ও নিয়ন্ত্রণ করে। আর এই কাজটি করে থাকে এসসিএ সিড সার্টিফাই এজেন্সি। যেসব প্রতিষ্ঠান বীজ উৎপাদন করে সেই সব প্রতিষ্ঠানে বীজ মানসম্মত গুণগত হচ্ছে কিনা এই জিনিসগুলি খেয়াল রাখে এসসিএ সিড সার্টিফাই এজেন্সি। সমবায় সংস্থা, বাংলাদেশে কৃষকদের একক মালিকানাধীন জমির পরিমাণ খুব কম হওয়ায় এককভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সুযোগ সীমিত। তাই সমবায় ভিত্তিক চাষাবাদ পদ্ধতি প্রবর্তনের উদ্দেশ্যে বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমবায় সমিতি গঠন, কৃষক প্রশিক্ষণ পরিচালনা, প্রয়োজনীয় কৃষি উপকরণ লোনের মাধ্যমে সরবরাহ করে ও নতুন প্রযুক্তি গ্রহণ ও প্রয়োগ সহায়তা করে থাকে। কৃষি সম্প্রসারণ, গবেষণাগারের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের নিকট গ্রহণোপযোগী আকারে পৌঁছানো, গ্রহণ, ব্যবহারের সহায়তা কৃষি সম্প্রসারণের প্রধান কাজ। সমস্যা চিহ্নিত করা, সমস্যা খুঁজে বের করা, সমস্যা সমাধান কল্পে প্রণয়ন ও বাস্তবায়ন করা। কৃষকের কাছ থেকে সমস্যা গবেষণাগারে পাঠানো হবে এবং গবেষণাগার থেকে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের মাঝে নিয়ে আসবে। আর এই কাজটি করে থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বেসরকারি সংস্থা, বেসরকারি সংস্থার মধ্যে ব্র্যাক, প্রশিকা, আশা, আরডিআরএস, ডানিডা, কারিতাস, কেয়ার, পপি, টিএমএসএস ইত্যাদি অনেক প্রতিষ্ঠান রয়েছে বেসরকারিভাবে। তারা কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং কৃষকদের কৃষি সেবা দিয়ে যাচ্ছে এবং সবসময় তারা কৃষকের পাশে সব ধরনের কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের আলোচনা প্রথম অধ্যায়ের বাকি অংশ। শিক্ষার্থীরা, এখন তোমাদের আজকে যে আলোচনা হয়েছে এই আলোচনা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। একজন কোশ্চেন করছে সৌরভ, ও জানতে চাইছে পরীক্ষার বিষয়ে। আসলে পরীক্ষা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এখন যেহেতু আমাদের ক্লাসের কার্যক্রমগুলি চলতেছে, ক্লাস আগে সিলেবাস শেষ হবে, তারপর হয়তো তার মধ্যে কোনো পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত চলে আসবে। তাই শিক্ষার্থীদেরকে আমি এটাই বলবো, তোমরা মনোযোগ দিয়ে সবগুলি ক্লাসে অংশগ্রহণ করো। এই ক্লাসগুলিতে যখন তোমরা সঠিকভাবে অংশগ্রহণ করবে তাহলেই পরীক্ষা যখনই আসুক না কেন বা যখনই শুরু হোক না কেন পরীক্ষায় ভালো করতে পারবে। আর যদি এই অনলাইন ক্লাসগুলিতে তোমরা সঠিকভাবে অংশগ্রহণ না করো, পরীক্ষা যদি কিছুদিন পরেও শুরু হয় বা দেরিতেও শুরু হয়, সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় খারাপ করবে। এজন্য তোমরা অনলাইন ক্লাসে সঠিকভাবে সঠিক সময়ে অংশগ্রহণ করো। কৃষি সম্প্রসারণ সম্পর্কে আজকের যে ক্লাসটা নেওয়া হয়েছে এটা সম্পর্কে তোমরা আশা করি ভালো বুঝতে পারছো। এই সম্প্রসারণের মাধ্যমে কৃষি ডেভেলপের জন্য সম্প্রসারণই একটা মাধ্যম
যেই মাধ্যমে গবেষণা থেকে কৃষকের মাঝে অতি দ্রুত কোনো প্রযুক্তি, কোনো তথ্য, কোনো কিছু পৌঁছানোর একটা মাধ্যম, যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরাসরি কাজ করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এত সময় ধৈর্য সহকারে আমার এই ক্লাসের উপস্থাপনা শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা এই করোনা মহামারী পরিস্থিতিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাবে না। যদি যেতেও হয় স্বাস্থ্যবিধি মেনে বাহিরে যাবে। সব সময় যখন বাহির থেকে আসবে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিবে। খাবার আগে তো অবশ্যই হাত ধুতে হবে। নাক এবং মুখে কখন সহজে হাত লাগানো যাবে না। এই স্বাস্থ্যবিধিগুলি যদি তুমি মেনে চলো, তাহলে এই করোনা পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।